ইসলামী ব্যাংকের অভ্যন্তরে একটি বিরল ঘটনা ঘটে গেছে, যা ব্যাংকিং সেক্টরের ইতিহাসে কার্যত নজিরবিহীন। সংশ্লিষ্টরা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে ইসলামী ব্যাংকের ওপর জামাতে ইসলামীর একচ্ছত্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে। একই সাথে এই ব্যাংকে কেন্দ্র করে বিএনপির পরাজয়ও স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ মানুষের খালি চোখে ইসলামী ব্যাংক নিয়ে বিএনপির এই ধ্বংস বা পিছিয়ে যাওয়ার দৃশ্য ধরা না পড়লেও জামাত এখন সম্পূর্ণ একটি কমফর্ট জোনে অবস্থান করছে। সম্প্রতি ইসলামী ব্যাংকের গ্রাহক ও জামাতের লোকজনের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। কারো চোখ নষ্ট হয়েছে, কারো পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। ব্যাংকের গ্রাহকের ওপর এমন হামলা একটি কলঙ্কজনক অধ্যায়। বিশ্বে এমন ঘটনা খুঁজে পাওয়া দুষ্কর। অতীতে সিঙ্গাপুর বা ইংল্যান্ডের মতো দেশে ব্যাংক দেউলিয়া হওয়াকে কেন্দ্র করে সরকার পতনের নজির থাকলেও কোনো দেশের সরকার কর্তৃক ব্যাংকের নিজস্ব গ্রাহকদের পিটিয়ে রক্তাক্ত করা বা অঙ্গপ্রত্যঙ্গ ধ্বংস করার কোনো নজির নেই। বাংলাদেশে ইসলামী ব্যাংকের গ্রাহকের ওপর এই বর্বরতা চালিয়েছে এস আলমের পুলিশ। প্রবাসী ও সাধারণ মানুষের কষ্টের উপার্জিত আমানতের নিরাপত্তার জন্য যারা রাস্তায় নেমেছিল, তাদের ওপর এমন পুলিশি হামলা অত্যন্ত জঘন্য। বিশ্লেষকদের মতে বিএনপি মূলত নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ধ্বংস করেছে। জামাত এই পুরো বিষয়টিকে সুকৌশলে রাজনীতিতে নিয়ে এসেছে এবং সরাসরি রাজনৈতিকভাবে ডিল করার চেষ্টা করছে, যা তাদের সবচাইতে বড় অর্জন। তারা কোনো লিগ্যাল বা ব্যাংকিং থিওরি দিয়ে নয়, বরং রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবেলা করছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি প্রতিষ্ঠান হওয়ায় তারা রাজনৈতিকভাবে কোনো ডিল করতে পারছে না। ফলে জামাত এখানে রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের স্পষ্ট অবস্থান হলো, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দিলকুশা হেড অফিসে আসলে তাকে প্রতিহত করা হবে। ফেসিবাদের দোসরদের পেটানো বা জুতার মালা পরানো 5ই আগস্টের চেতনা। প্রয়োজনে সারা বাংলাদেশের ব্যাংক অচল করে তালা মেরে দেয়া হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক কতদিন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে নিরাপত্তা দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। জামাতের এই রাজনৈতিক মোকাবেলার সিদ্ধান্তের কারণেই বিএনপির পরাজয় ঘটেছে। বিএনপি ভালো করেই জানে যে ইসলামী ব্যাংক নিয়ে তালবাহানা করা যাবে না। কারণ জামাতের লোকজন ঘরে বসে থাকলেও বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দেয়া সম্ভব। তারা কেবল গ্রাহকদের আমানত সরিয়ে নেয়ার আহ্বান জানালেই ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাবে এবং ব্যাংকের পতনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপি এস আলমের কাছ থেকে নির্বাচনী খরচ বাবদ বিপুল পরিমাণে টাকা নিয়েছে। এখন এস আলমের প্রতি সেই কমিটমেন্ট দেখাতে গিয়ে তারা কিছুটা তালবাহানা করছে। তারা এস আলমকে বোঝানোর চেষ্টা করছে যে আন্দোলনের কারণে তারা পারছে না। অতীতে হাসিনার মাধ্যমে যেভাবে ব্যাংক নেওয়া হয়েছিল, হাসিনা টিকতে না পারায় এখন আর সেই রাজনৈতিক পরিস্থিতি নেই। ফলে শেষ পর্যন্ত লাথি দিয়ে তাদের সরিয়ে দেওয়া হবে এবং জামাতের ব্যাংক জামাতের হাতেই থাকবে। রাজনীতিতে নেগোসিয়েশন বা সমঝোতা একটি স্বাভাবিক বিষয়। ইসলামী ব্যাংক নিয়ে জামাতের কঠোর অবস্থানের কারণে সরকার তাদের সাথে পেরে উঠবে না। দুদিন পর হয়তো এমন সমঝোতা হতে পারে, জামাতকে ইসলামী ব্যাংকে দিয়ে দেয়া হবে, তবে বিনিময়ে সরকারকে 5 বছর নিরাপদে ক্ষমতায় থাকতে দিতে হবে এবং পতনের আন্দোলন থেকে বিরত থাকতে হবে। ইসলামী ব্যাংকে জামাত শিবিরের শক্তিশালী নিয়ন্ত্রণের বাস্তব প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক ঘটনায়। জামাত শিবিরের আহ্বানে ইসলামী ব্যাংকগুলোতে 1 ঘন্টার কলম বিরতি পালন করা হয়। যদিও ব্যাংকের বর্তমান এমডি কড়া নির্দেশ দিয়ে বলেছিল কলম বিরতি পালন করা যাবে না, এটা জায়েজ না এবং এতে বেতন হালাল হবে না। ইসলামী ব্যাংকে এমন কর্মসূচির কোনো সুযোগ নেই, কিন্তু এমডির সেই নির্দেশ অমান্য করে ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী 1 ঘন্টার কলম বিরতি পালন করেন এবং গ্রাহকরা কোনো সেবা পাননি। এতে স্পষ্ট হয় যে ব্যাংকের এমডির কোনো কথায় চলছে না।
আজ যদি আমিরে জামাত ঘোষণা করেন যে আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে, তবে এমডি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিলেও তা কার্যকর হবে না। এর মূল কারণ হলো ইসলামী ব্যাংকের 99% কর্মকর্তাই জামাত শিবিরপন্থী। হাসিনার আমলে জীবন নাশের ও গুমের ভয়ে তারা চাকরি বাঁচিয়ে চুপচাপ ছিলেন। তখনকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল, কিন্তু বর্তমান দুর্বল সরকারের আমলে চাপ দিয়ে দাবি আদায় করা সম্ভব জেনে কর্মচারীরা এখন তাদের আদর্শিক জায়গা থেকে অত্যন্ত সিরিয়াস। ব্যাংকের বর্তমান এমডির যোগ্যতা ও ব্যক্তিত্ব নিয়েও তীব্র সমালোচকদের মতে বর্তমান এমডি অত্যন্ত অদক্ষ ও গাধা টাইপের। তার ড্রেস সেন্স অত্যন্ত দুর্বল এবং একজন ব্যাংকের এমডি হিসেবে যে স্মার্টনেস বা শুদ্ধভাবে কথা বলার যোগ্যতা থাকা দরকার তা তার নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতাও তার প্রকাশ পায়নি, যেখানে আগের এমডিরা অত্যন্ত দক্ষ ও যোগ্য ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন এই এমডি বেশি দিন টিকবে না, কারণ ব্যাংকের অভ্যন্তরে এমডির কথায় এখন আর ব্যাংক চলে না, বরং রাস্তার জামাত শিবিরের নেতাকর্মীদের কথাতেই এখন ইসলামী ব্যাংক পরিচালিত হচ্ছে। এর মাধ্যমেই প্রমাণিত হয় ইসলামী ব্যাংকের ওপর জামাতের নিয়ন্ত্রণ কতটা সুদৃঢ়। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকের এই অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এখন আর শুধু কোনো একটি একক ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের সামগ্রিক আর্থিক খাত এবং আগামী দিনের জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে এক বিশাল নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক খাতের বিশ্লেষকরা স্পষ্টই মনে করছেন, জামাতে ইসলামী যেভাবে সুকৌশলে এবং মাঠ পর্যায়ে শক্তির ওপর ভর করে এই ব্যাংকের নিয়ন্ত্রণ নিজেদের হোল্ডিংয়ে ফিরিয়ে নিচ্ছেন, তা আগামী নির্বাচিত সরকারের জন্য একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে। কারণ দেশের রেমিটেন্স প্রবাহ এবং শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের সিংহভাগই নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠান। এদিকে রাজনৈতিক অঙ্গনে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক ভিন্ন গুঞ্জন। এস আলমের বিপুল অঙ্কের খেলাপি ঋণ এবং বিদেশে অর্থ পাচারের যে ক্ষত এই ব্যাংকে তৈরি হয়েছে তা রাতারাতি নিরাময় করা অসম্ভব। বিএনপি যদি কোনোভাবে এস আলমের ফেলে যাওয়া এজেন্ডা বা তাদের স্বার্থের পক্ষে মৃদু অবস্থান নিতে চায়, তবে তা হবে দলটির জন্য এক রাজনৈতিক আত্মহনন। মাঠ পর্যায়ের জনমত এখন যে কোনো ধরনের আর্থিক অপরাধী ও ফেসিবাদের দোসরদের বিরুদ্ধে চরম মারমুখী। এই পরিস্থিতিতে জামাত যদি সরাসরি ঘোষণা দেয় যে ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় তারা যে কোনো কঠোর পদক্ষেপ নেবে, তবে সাধারণ গ্রাহকরা যৌক্তিকভাবেই জামাতের অবস্থানকে সমর্থন জানাবে, যা দিন শেষে বিএনপির ভোট ব্যাংকের এবং রাজনৈতিক সুনামে বড় ধরনের ফাটল ধরাতে পারে। একটু খেয়াল করলে দেখবেন, বর্তমান এমডি কিংবা পরিচালনা পর্ষদ যারা এখনও এস আলমের অদৃশ্য সুতায় নাচছে, তাদের বিদায় ঘণ্টা কিন্তু অলরেডি বেজে গেছে। ব্যাংকের অভ্যন্তরে অফিসার এবং সাধারণ কর্মচারীদের যে স্বস্ফূর্ত বিদ্রোহ আমরা দেখতে পাচ্ছি, তা কোনো সামরিক ক্ষোভ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী অবদমিত ক্ষোভের বহিঃপ্রকাশ। বিগত 16 বছর ধরে কর্মচারীরা মুখ বুঝে অত্যাচার সহ্য করেছেন, চাকরি হারানোর ভয়ে কিংবা গুম খুনের আতঙ্কে। যারা তটস্থ ছিলেন 5ই আগস্টের পর, তারা এখন সম্পূর্ণ স্বাধীন। ফলে ওপর থেকে চাপিয়ে দেয়া কোনো নির্দেশনাই এখন আর মাঠ পর্যায়ে কার্যকর করা সম্ভব হচ্ছে না। রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংক এখানে চরম অসহায়ত্ব প্রকাশ করেছে। কাগজে কলমে তারা যতই নিয়মের কথা বলুক না কেন, ব্যাংকিং খাতের মূল চালিকা শক্তি যেখানে শতভাগ একমুখী হয়ে গেছে, সেখানে কোনো আমলাতান্ত্রিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানেই পুরো ব্যাংক ব্যবস্থা অচল হয়ে যাওয়া। বিশ্লেষকদের মতে জামাত এখন কেবল ইসলামী ব্যাংকই নয়, বরং এর মাধ্যমে দেশের পুরো আর্থিক খাতের নীতি নির্ধারণী জায়গায় নিজেদের একটি অলৌকিক ভেটো পাওয়ার বা চূড়ান্ত ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যদি সরকার বা দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এই বাস্তবতা মেনে না নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে চেষ্টা করে, তবে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত
তুলে নেয়ার একটি সাধারণ ডাকেই পুরা দেশের অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের মুখে ফেলে দিতে পারে। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে বর্তমান এই ডামাডোল পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। তবে কথা নিশ্চিতভাবে বলা যায়, ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এখন আর কোনো শীতাতাপ নিয়ন্ত্রিত কর্পোরেট বোর্ডের টেবিলে বসে নির্ধারিত হচ্ছে না, বরং এর নিয়ন্ত্রণ এখন পুরোপুরি চলে গেছে মাঠের কর্মী এবং সাধারণ আমানতকারীদের হাতে, যাদের নেপথ্যে চালিকা শক্তি হিসেবে কাজ করছে জামাতে ইসলামী। দর্শক, আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। দেশ বিদেশের এমন চাঞ্চল্যকর এবং ভেতরের খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।